আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মেয়েরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। মেয়েরা তোমরা চ্যাট বক্সে নাম নোট দিয়ে দাও। প্রথম ক্লাসে উপস্থিতির সংখ্যা কত ছিল আপনার? জি মিস। উপস্থিতির সংখ্যা কত ছিল? খেয়াল করি। প্রথম ক্লাসে উপস্থিতির সংখ্যা কত ছিল তোমাদের? সেই তো 20 থেকে উপরে, 20-এর মতো বা 20 থেকে উপরে হবে। খারাপ অবস্থা উপস্থিতি, মাত্র 12 জন। আচ্ছা, সবাই যারা জয়েন করেছো চ্যাট বক্সে নাম নোটে অবশ্যই দিয়ে দাও। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইন্ডলি জয়েন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা তোমরা যারা জুম ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমাদের দেশের পরিস্থিতিতে অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। মেয়েরা আমরা পড়া শুরু করছি। সপ্তম শ্রেণীর মেয়েরা তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এবং আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার সকাল 10টার জুম ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, নির্মিতি অংশ, পাঠ শিরোনাম ভাব সম্প্রসারণ, পর্ব 3 এবং বাক্যের পদক্রমের নিয়ম। অর্থাৎ মেয়েরা তোমরা অবশ্যই জানো যে আমরা বার্ষিক সিলেবাস শুরু করেছি এবং গত ক্লাসে আমরা বাক্যের অধ্যায়টি পড়া শেষ করেছি। তো সেই বাক্যের অধ্যায় থেকে আমাদের অল্প
একটু অংশ বাকি ছিল, যে অংশটুকু ছিল বাক্যের পদক্রমের নিয়ম, তো এই অংশটুকু আজকে আমরা পড়ব। অর্থাৎ আমাদের মূল পাঠ হচ্ছে নির্মিতি অংশের ধাপ সম্প্রসারণ, এবং সেই সঙ্গে গত ক্লাসের যে বাক্যের যে অংশটুকু বাকি ছিল সেইটুকু আজকে আমরা আলোচনা করব। এবং ভাব সম্প্রসারণের আমাদের এটি হচ্ছে পরবর্তী ক্লাস, কারণ তোমরা জানো যে আমরা অর্ধবার্ষিকে দুটি ভাব সম্প্রসারণের উপর ক্লাস নিয়েছি। সেটি ছিল আমাদের পর্ব 1 এবং 2 ক্লাস। আজকে হচ্ছে ভাব সম্প্রসারণের উপর পর্ব 3 ক্লাস। মেয়েরা, আমরা গত ক্লাসে বাক্য পড়েছি এবং সেখান থেকে তোমাদের জন্য বাড়ির কাজ দেওয়া ছিল। তা আমি আশা করছি তোমরা বাড়ির কাজ করেছো। সবাই খাতা দেখো আমাকে বাড়ির কাজের। কি করেছো বাড়ির কাজ মেয়েরা? কথা বলো। কে কি করেছো বাড়ির কাজ? খাতা দেখো আমাকে। আমি করেছি। হ্যাঁ, দেখাও, একটু ক্যামেরা অন করো বাবা, ক্যামেরা অন করে দেখাও। দুইটা প্রশ্নই তো ছিল, বেশি না। ওকে, তাসফিয়া নাওরিন, গুড, 83। তাসফিয়া নাওরিন, কি ছিল আমাদের বাড়ির কাজ বলো তো তাসফিয়া? বাক্যের কয়টি অংশ ও কি কি উদাহরণ সহ লেখো। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি? পদক্রম কাকে বলে? বাক্যে পদক্রম বসানোর দুইটি নিয়ম লেখো। উদাহরণ সহ। পদক্রম তো করতে বলি নাই বাবা, সেটা তো বলি নাই, বলছিলাম শুধু এই দুটোই বাড়ির কাজ করতে। তিনটি দিয়েছিলাম, সেখান থেকে বলছি যে দুইটা করবে বাড়ির কাজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ তাসফিয়াকে। আর কে খাতা দেখাও তো বাবা। মিস আমি করেছি। হ্যাঁ, আমি কে বলো, না বলো। মিস সামিয়া। সামিয়া। সামিয়া 94, হ্যাঁ ও রেগুলার থাকে ক্লাসে। সামিয়া 94। আচ্ছা সামিয়া বলো, 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কি বলে লিখেছো? খাতা দেখো তো, তোমার খাতাটা খুলে বলো। বাক্যে দুইটি অংশ, যথা এক উদ্দেশ্য ও বিদায়। এক উদ্দেশ্য, বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্যটি বিশেষ্য পদ হলে বিশেষণ বা অন্য কোনো পদ বা পদসমষ্টি দ্বারা উদ্দেশ্যের সম্প্রসারণ করা যায়, যেমন রাজা তাদের উপর অত্যাচার করে। দুই বিদায়, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিদায় বলে, যেমন সেমা স্কুলে যায়। উদ্দেশ্য এবং বিধেয়, উচ্চারণটা হবে আমাদের বিধেয়। হ্যাঁ বলো, বিধেয় কাকে বলে বলো। আবার এতটুকু কি করি, আবার বলবো বলো। মিস? পুরোটুকু আনসার কি আবার বলবো? না, আমি বলেছি বিধেয় বলো। বিধেয়, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে, যেমন সেমা স্কুলে যায়। আচ্ছা ঠিক আছে, এখানে শ্যামা স্কুলে যায়, উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উদ্দেশ্য স্কুলে আর বিধেয় সেমা। বলো না তো বাবা। নোট করে এখান থেকে স্ক্রিনশট মারি বাসায় লিখি। বাবুরা, আমি তো কি বুঝবো? ক্লাস 7 এর 34। আপনারা মিস আপনার কথা বোঝা যাচ্ছে না। কত বোঝা যাচ্ছে না? মিস এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনারা রামিজা রোল 34 কি আমাদের ক্লাসে? তানিজা, লামিজা, লামিজা। রামিজা, মিস চিনি না আমি। রামিজা 34 রোল। হ্যাঁ, নতুন হলে তো পরের হবে না, 34 তো তাই কি নতুন করতে হবে না। হবে? অপরিচিত লাগছে আমার কাছে। এটা আমার কাছে নামটা তো চেনা লাগছে। আনিকা মনিকা চিনো?
কথা বলো বাবা, চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। তোমরা কথা না বললে কিভাবে হবে বলো? আমার নেমটা লামিজা, লামিজা, রামিসা। লামিজা, জ্যাডে। না আমি চিনি। তার মানে আমাদের ক্লাসের না। আচ্ছা, আমরা আবার বাড়ির কাছে ফিরে আসলাম। দেখো 1 নং প্রশ্নটি ছিল আমাদের বাক্যের কয়টি অংশ কি কি। আচ্ছা, এর আগে উত্তরটা কে বলেছিল? তাসফিয়া নাকি? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ তাসফিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, উদাহরণটা দিয়েছো কিন্তু উদ্দেশ্য বিধেয় কিন্তু নির্ণয় করতে পারোনি। হ্যাঁ, ভুল হয়েছে তোমার। আর কে পারবে বলো তো আরেকজন 1 নং প্রশ্ন উত্তরটি? আনিকা বলো তো। মিস আনিকা মনিকা নেই ক্লাসে। আনিকা মনিকা নে, এখন না কথা বললো ওরা। না মিস, এখন ঈশা কথা বলি। ঈশা কথা বলেছে। ঈশা কি ঈশামণি? মিস এটা 6 এর তো ঈশা মনে হয়। আমেনা পাঠান স্যার। আচ্ছা, কে পারবে বলো 1 নম্বর প্রশ্নের উত্তরটা? পড়াশোনা মোটের উপর হচ্ছে না তোমাদের, কেউই করছো না। 2টা প্রশ্ন দিয়েছি বাড়ির কাজ, তাও করনি। আর প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে সেটাও বলতে পারছো না। এই হচ্ছে লেখাপড়ার অবস্থা। স্কুল বন্ধ, এখন ঘরে বসে যেটুকু পারো করতে হবে তো বাবা। যদি এই অবস্থা হয় তাহলে এই যে স্কুল তো খোলার সম্ভাবনা আছে, আবার বার্ষিক পরীক্ষাও হতে পারে, তাহলে কি হবে বলো? আচ্ছা আফরা, 2 নম্বর প্রশ্নের উত্তরটা বলো তো। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ বলো। গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। 1 সরল বাক্য, 2 জটিল বা মিশ্র বাক্য, 3 যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন ফুল ফুটেছে, এখানে ফুল এবং ফুল কর্তা বা উদ্দেশ্য এবং ফুটেছে সমাপিকা ক্রিয়া বা বিধেয়। 2 জটিল বাক্য, যে বাক্যের মধ্যে একটি প্রধান বাক্য থাকে এবং একাধিক বাক্যকে প্রধান বাক্যের উপর নির্ভরশীল দেখা যায় তাকে জটিল বাক্য বলে। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এখানে যে পরিশ্রম করে হচ্ছে গিয়ে আশ্রিত বাক্য আর সেই সুখ লাভ করে হচ্ছে গিয়ে প্রধান। যৌগিক বাক্য, পরস্পর নিরপেক্ষ 2 বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে তোমরা যে লেখাপড়া করছো না বাবা, এটা বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? বলো, তোমরা নিজেরাই বলো। এই হোমওয়ার্কের খাতা দেখাতে পারছো না, পড়া জিজ্ঞেস করলে বলতে পারছো না, এরকম করলে তো হবে না। আচ্ছা, আমরা তাহলে আগামী আজকের দিনের পড়া আমরা শুরু করছি। দেখো আমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা বাক্য পড়েছি এবং বাক্য থেকে আমাদের এই বাক্যের পদক্রমের নিয়মটা বাকি ছিল, তো এইটুকু পড়বো, সেই সঙ্গে আমরা ভাব সম্প্রসারণটাও পড়বো আজকে। তো দেখো, বাংলা বাক্য গঠনে পদক্রমের নিয়ম। আচ্ছা, বাক্য গঠনের নিয়ম কিভাবে হয় দেখো। যে বাক্য গঠিত হয়, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বাক্যের অধ্যায়ে চলে আসো। দেখো বাক্যের অধ্যায়ে এই অংশটুকু আছে, বাক্য গঠনের নিয়ম। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম যে গত ক্লাসেও বা তার আগে যে শব্দ এবং বাক্যের মধ্যে দুঃখিত, শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি? বলতো, কে বলতে পারবে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি? শব্দ কোনটা, পদ কোনটা, কেউ বলতে পারবে? যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, এটি হচ্ছে একটি বাক্য।
এখন এই বাক্যটির মধ্যে আমি প্রতিদিন স্কুলে যাই, এটা হচ্ছে প্রত্যেকটি এক একটি শব্দ, এবং আমরা জানি যে শব্দ দিয়েই বাক্য গঠিত হয়। যখন শব্দগুলো বাক্যের অন্তর্গত হবে বা বাক্যের মধ্যে স্থাপিত হবে, তখনই সেই শব্দগুলোকে কি বলবো আমরা? পদ বলবো। ঠিক আছে, তাহলে এই লাইনটা দেখো কি বলেছে, যে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোকে পদ বলা হয়। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বা পদ সাজানোর সুনির্দিষ্ট নিয়ম আছে। অর্থাৎ ইচ্ছে করলেই আমরা বাক্য তৈরি করতে পারি না। এই বাক্য তৈরি করার জন্য যে শব্দগুলোকে সাজাতে হবে তার একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। আর বাক্যে পদ সংস্থাপনের এই পদ্ধতিকে বাক্যের পদ সংস্থাপন রীতি বা পদক্রম বলা হয়। তো এইটুকু তোমরা একটু দাগিয়ে রাখো, পদক্রম কাকে বলে আমরা কিন্তু এখানে পেয়ে গিয়েছি। কি বলেছে, যে বাক্যে যে পদ সংস্থাপন, অর্থাৎ বাক্যের মধ্যে আমরা যে পদগুলোকে সাজাবো এবং সাজানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই কি বলা হয়? পদ সংস্থাপন রীতি বা পদক্রম বলা হয়। ভাষার শুদ্ধ ও সার্থক প্রয়োগের জন্য পদ সংস্থাপন রীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বাক্যে পদের এলোমেলো ব্যবহার হলে মনের ভাব সার্থকভাবে প্রকাশিত হয় না। অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো থাকবে সেই পদগুলোকে যদি আমরা এলোমেলো ভাবে সাজাই তাহলে কি হবে, যে সেই বাক্যটি একটি সার্থক বাক্য হবে না, আবার মনের ভাবটাও পুরোপুরি প্রকাশিত হবে না। কারণ আমরা বাক্যের যে বৈশিষ্ট্য পড়েছি বা একটি সার্থক বাক্যের গুণগুলো পড়েছি, 3টি গুণ, তাই না? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, সেই 3টি গুণের মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছি যে বাক্যগুলোকে যদি সার্থক না হয় তাহলে সেটি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত করতে পারে না। তো সেই জন্য বলেছি যে বাক্যে পদের এলোমেলো ব্যবহার করে একদিকে যেমন মনের ভাব প্রকাশিত হয় না, অপরদিকে বাক্যটি সার্থকও হবে না। তো যেমন দেখো এখানে কি বলেছে, যে ভাই দুই আমরা যাই ঢাকা। এখানে বললে কোনো অর্থই বোঝা যায় না, কিন্তু এই শব্দগুলো এভাবে পদক্রম অনুযায়ী সাজালে অর্থ স্পষ্ট হয়ে উঠে। যেমন আমরা দুই ভাই ঢাকা যাই, তাহলে এখানে প্রত্যেকটি কিন্তু যদি আলাদা আলাদা করি এক একটা শব্দ, হ্যাঁ এই উদাহরণটাতে কিন্তু যখন এই শব্দগুলো বাক্যের অন্তর্গত হয়ে গেল তখন এগুলো হয়ে গেল পদ। তাহলে কি করতে হবে, এই পদগুলোকে এলোমেলো ভাবে সাজালে কোনো অর্থই প্রকাশ করবে না। তো এই পদগুলোকে সাজানোর জন্য একটি নিয়ম বা পদ্ধতি রয়েছে যাকে বলা হয় পদক্রম, এবং যখন এগুলোকে স্পষ্ট করে বা পদক্রম অনুযায়ী সাজানো হবে তখনই এটি একটি সার্থক বাক্য হয়ে উঠবে। তো উদাহরণটা থেকে আমরা বুঝতে পারছি যে বলা হয়েছে আমরা দুই ভাই ঢাকা যাই। তো এখানে বাক্যটি স্পষ্ট হয়ে উঠেছে এবং মনের ভাবও পুরোপুরি প্রকাশিত হয়েছে, এবং এটাকে একটি সার্থক বাক্য বলা যায়। আচ্ছা, এখন দেখো বাক্যে পদ সাজানোর কতিপয় প্রচলিত নিয়ম এখানে দেখানো হলো, যে বাক্যের মধ্যে যে আমরা পদগুলোকে সাজাবো সেটা সাজানোর জন্য কিছু নিয়ম আছে। হ্যাঁ, সেই নিয়মগুলো কি? বাক্যে সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে কর্তা প্রথমে, কর্ম মাঝে এবং ক্রিয়া শেষে থাকে। যেমন দেখো তাহলে কি কি লাগবে? পদগুলোকে সাজানোর জন্য কর্তা লাগবে, কর্ম লাগবে এবং ক্রিয়া লাগবে। এবং সেগুলো কোথায় বসবে? কর্তা বলেছে প্রথমে, কর্ম মাঝে এবং ক্রিয়া শেষে বসে। যেমন আমি বাড়ি বই পড়ি, সে বাড়ি যায়। তাহলে এখানে আমি হচ্ছে কর্তা, বই হচ্ছে কর্ম এবং পড়ি হচ্ছে ক্রিয়া। তাহলে এভাবেই আমরা পদগুলোকে বিন্যাস করতে পারি। দ্বিতীয় নিয়মটা দেখো, ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে। অর্থাৎ এই ক্রিয়া বিশেষণ যেটা সেটা কি হবে? ক্রিয়ার আগে বসবে। যেমন দেখো রান্না দুপুরে কাচ্ছে, রহিম দ্রুত হাঁটছে। তাহলে এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি কাচ্ছে এবং হাঁটছে হচ্ছে ক্রিয়া, আর তার আগে বসেছে ক্রিয়া বিশেষণ। 3 নম্বরে রয়েছে বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসবে। তাহলে এখানে বাক্যে যদি কর্ম থাকে, কর্ম কোনটা? এখানে মামুন নীরবে বই পড়ছে। বলো তো, মামুন নীরবে বই পড়ছে, বই হচ্ছে কর্ম, তাই না? তাহলে এখানে কর্ম থাকলে কি হবে? ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসবে। তাহলে ক্রিয়া বিশেষণ হচ্ছে এই যে নীরবে। কিভাবে কাচ্ছে? নীরবে কাচ্ছে। আচ্ছা, শিক্ষক জোরে চাবুক কষছেন।
তারপর 4 নম্বরটা দেখো, সময়বাচক ও স্থানবাচক পদ কর্মের আগে বসে, যেমন কাল কলেজ বন্ধ ছিল, আমি বৃহস্পতিবার ঢাকা যাব। তাহলে এখানে সময়বাচক এবং স্থানবাচক, তাহলে সময় হচ্ছে কলেজ এবং দুঃখিত, সময় বোঝাচ্ছে বৃহস্পতিবার এবং স্থান বোঝাচ্ছে কলেজ, এবং সেটা কর্মের আগে বসেছে। 5 নম্বরে রয়েছে আমাদের নাবোধক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে, যেমন আমি খাইনি। হ্যাঁ, খাইনি হচ্ছে কি, এটা নাবোধক অব্যয় এবং অসমাপিকা ক্রিয়ার পরে বসেছে। আচ্ছা, তারপরের উদাহরণটা হচ্ছে কে পড়ায় শেখেনি। আচ্ছা, 6 নম্বরে রয়েছে প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে, যেমন উদাহরণটা কি আছে আপনারা বলো তো, 6 নম্বরের উদাহরণ আপনারা কথা বলো, 6 নম্বরটা বলো, উদাহরণটা বলো। প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে। হ্যাঁ, উদাহরণটা কি আছে, যেমন যেমন আপনি কি চান, আকাশে কি দেখেছো। আচ্ছা, আপনি কি চান, এখানে সর্বনাম কোনটা, আপনি, আপনি হচ্ছে সর্বনাম, তাই না? তাহলে সর্বনাম হচ্ছে ক্রিয়ার আগে বসেছে। আচ্ছা, তারপর 7 নম্বর দেখো, বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে, যেমন ছেলেটা বুদ্ধিমান, লোকটি বোকা। তাহলে বিশেষণ হচ্ছে বুদ্ধিমান এবং বোকাও হচ্ছে বিশেষণ। হ্যাঁ, দুইটা বিশেষণ, সেই বিশেষণটা কি হচ্ছে, বিশেষ্যের পরে বসছে। বিশেষ্য হচ্ছে ছেলেটা এবং লোকটি। 8 নম্বরে রয়েছে আমার বিশেষ বিশেষের ক্ষেত্রে সম্বন্ধ পদ বিশেষ্যের পরেও বসে, যেমন লোকটি তোমার দুঃখিত, কি বলেছে এখানে, মুখটি তোমার কিন্তু সুন্দর, আর প্রাণ তার খুব শক্ত। তাহলে এখানে বলেছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পদ বিশেষ্যের পরে বসে। তাহলে বিশেষ্য কোনটা এখানে, সুন্দর, শক্ত, এটা হচ্ছে বিশেষ্য, তাই না? বিশেষ্যের পরেও বসে বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পদগুলো। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে এই পদবিন্যাস অপরিবর্তনীয় বিষয় নয়, তার মানে এটা পরিবর্তনযোগ্য, পরিবর্তনও হতে পারে। বক্তার মনোভাব, বলার বিশেষ ধারা বা স্টাইল ও পারিপার্শ্বিক বিষয়াদির উপর নির্ভর করে পদবিন্যাস রীতি কেমন হবে, সেই জন্য এটা অপরিবর্তনীয়, অর্থাৎ এটা পরিবর্তনশীল বা পরিবর্তন হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেয়েরা আমরা পদক্রম শেষ করলাম। তো আজকে আমরা যে ভাব সম্প্রসারণ করবো নির্মিত অংশে, সেখানে আমরা চলে আসছি। শিখন ফল দেখো তোমরা, যে লেখার শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, ভাব সম্প্রসারণ সম্পর্কে ধারণা লাভ করবে, ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, ভাব সম্প্রসারণের নিয়ম জানতে পারবে এবং ভাব সম্প্রসারণে আগ্রহী ও সচেতন হবে। আচ্ছা, তো আমরা এর আগে যখন ভাব সম্প্রসারণ করেছি তখনও এগুলো একটু আলোচনা করেছিলাম, আজ আবার পুনরাবৃত্তি করছি তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো ভাব সম্প্রসারণ কি, ভাব সম্প্রসারণ হচ্ছে যে আমাদের দেশের কবি সাহিত্যিকদের লেখায় কখনো কোনো একটি বাক্যে বা কবিতার এক বা একাধিক চরণে গভীর কোনো ভাব নিহিত থাকে, সেই ভাবকে বিস্তারিতভাবে লেখা বিশ্লেষণ করাকে ভাব সম্প্রসারণ বলে। যে ভাবটি কবিতার চরণে বা বাক্যে প্রচ্ছন্নভাবে থাকে তাকে নানাভাবে ব্যাখ্যা করতে হয়। তো সাধারণত সমাজ বা মানব জীবনের মহৎ কোনো আদর্শ বা বৈশিষ্ট্য, নীতি নৈতিকতা, প্রেরণামূলক কোনো বিষয়ে যে পাঠে বা বাক্যে বা চরণে থাকে তার ভাব সম্প্রসারণ করা হয়। অর্থাৎ আমরা জানি যে একটি বাক্য বা চরণ দেওয়া থাকবে এবং সেটিকে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এবং সেটির মধ্যে কি থাকবে, যে সমাজ বা মানব জীবনের যে মহৎ কোনো আদর্শ বা বৈশিষ্ট্য বা নীতি নৈতিকতা, প্রেরণামূলক কোনো বিষয় সেই পাঠের মধ্যে থাকতে পারে, এবং সেটিকে আমাদেরকে ভাব সম্প্রসারণ করতে হবে। তো ভাব সম্প্রসারণের ক্ষেত্রে রূপকের আড়ালে বা প্রতীকের ভেতর দিয়ে যে বক্তব্য স্থাপন করা হয় তাকে যুক্তি, উপমা, উদাহরণ দিয়ে এবং তার সাহায্যে বিশ্লেষণ করতে হয়। আচ্ছা, ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে যেসব বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এক হচ্ছে উদ্ধৃত অংশটুকু মনোযোগ সহকারে তোমাকে পড়তে হবে। 2, অন্তর্নিহিত ভাবটি, অর্থাৎ চরণের মধ্যে কি ভাব লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে যে অন্তর্নিহিত ভাবটিতে কোনো উপমা রূপকের আশ্রয় নিহিত আছে কিনা তা চিন্তা করতে হবে, অর্থাৎ সেখানে কোনো
রূপক বা উপমা আছে কিনা সেটা তোমাকে চিন্তা করে বের করতে হবে। 4 নম্বর হচ্ছে সহজ সরল ভাবে মূল ভাবকে ফুটিয়ে তুলতে হবে। 5 হচ্ছে মূল বক্তব্যকে প্রকাশ রূপ দেওয়ার জন্য প্রয়োজনে যুক্তি উপস্থাপন করতে হবে। অর্থাৎ আমরা জানি যে ভাব সম্প্রসারণের বেলায় কি করতে হবে, যে আমরা যতটুকু পারবো যুক্তি, উপমা, উদাহরণ এগুলোর সাহায্যে ভাব সম্প্রসারণকে বিশ্লেষণ করব। 6 হচ্ছে বক্তব্যের পুনরাবৃত্তি যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ একই কথা যেন বারবার না আসে সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা। 1 হচ্ছে যে কোনো সংক্ষিপ্ত বা যুক্তিপূর্ণ বক্তব্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করার দক্ষতা অর্জিত হয়। 2 কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন করা যায়। 3 নম্বরে রয়েছে আমাদের সংক্ষিপ্ত বিষয় থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এবং 4 হচ্ছে কোনো বিশেষ বক্তব্য থেকে সিদ্ধান্ত নেওয়ার কৌশল রপ্ত করা যায়। অর্থাৎ শিক্ষার্থীরা এই ভাব সম্প্রসারণ লেখার মাধ্যমে যেহেতু একটা চরণ বা উক্তি দেওয়া থাকে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, সেই জন্য শিক্ষার্থীরা এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারে এবং সেই সঙ্গে যে বিশেষ একটি কৌশলও তারা রপ্ত করতে পারে। আচ্ছা, তো আমাদের বার্ষিক সিলেবাসের অন্তর্গত হচ্ছে আমাদের 4 নম্বর ভাব সম্প্রসারণটি, এবং তোমরা তোমাদের পাঠ্য বই বের করো। দেখো 4 নম্বর ভাব সম্প্রসারণটি হচ্ছে আমাদের কত পৃষ্ঠা পাঠ্য বইয়ের, বলো তো কত পৃষ্ঠা আছে ভাব সম্প্রসারণ? কথা বলো মেয়েরা, ক্যামেরা অন করো না কেন তোমরা? ক্যামেরা অন করতে হবে। ম্যাম 108। আবার বলো কত পৃষ্ঠা? 118। 115 পৃষ্ঠা। 118। 15 কেন বলছো নাকি? ঠিক আছে, 118। 118 4 নম্বরটা আমাদের বার্ষিক সিলেবাস আছে তো সবার কাছে? সিলেবাস আছে সবার কাছে? মিস কত পেজ? বললাম সিলেবাস আছে তো সবার কাছে? জি মিস আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা 118 পৃষ্ঠা বের করো তোমাদের পাঠ্য বইয়ের 118 পৃষ্ঠা। আচ্ছা, এখানে দেখো আমাদের 4 নম্বর ভাব সম্প্রসারণটি হচ্ছে লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। তো লাইব্রেরি চিনি তো আমরা সবাই। লাইব্রেরিতে কি করা হয় বলো তো? কি থাকে? বই থাকে। বই থাকে। কি ধরনের বই থাকে বলো? গল্পের বই মিস। শুধু গল্পের বই? না মিস, সব ধরনের বই থাকে। হ্যাঁ, লাইব্রেরিতে সব ধরনের বই থাকবে, শুধু গল্পের বই না, ঠিক আছে? বিজ্ঞান বিষয়ক বই থাকতে পারে, ইতিহাস বিষয়ক বই থাকতে পারে, সাহিত্যের উপরে বই থাকতে পারে, তারপর হচ্ছে তোমার ধর্ম সংক্রান্ত বই থাকতে পারে, গল্পের বই তো থাকবেই, ঠিক আছে? তো সব ধরনের বই থাকবে। আর সেই কারণেই যে লাইব্রেরিতে মানুষ যাবে এবং সেখানে গিয়ে যার যার চাহিদা অনুযায়ী সেখান থেকে বই সংগ্রহ করে মানুষ বই পড়বে এবং তার জ্ঞান বিকাশ করবে বা জ্ঞানকে বর্ধিত করবে। আর সেই জন্য বলা হয়েছে যে লাইব্রেরি হচ্ছে জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। মানদণ্ড বোঝো তো? কথা বলেন আমার মেয়েরা। আচ্ছা, আমরা মূল ভাবে যাচ্ছি। তো ভাব সম্প্রসারণটাকে আমরা আগেই বলেছি যে অবশ্যই 3টি প্যারা করে তোমরা ভাব সম্প্রসারণ লিখবে। তো এখানে দেখো মূল ভাবটা হচ্ছে কি, যে লাইব্রেরি হচ্ছে জ্ঞানের আধার। একটি জাতির রুচির পরিশুদ্ধ জ্ঞানের গভীরতা ও সভ্যতার অগ্রগমন সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় ওই জাতির লাইব্রেরির মাধ্যমে। অর্থাৎ একটা জাতি যদি লাইব্রেরি তৈরি করে তো সেই লাইব্রেরির মাধ্যমে কি করা হয়, সেই জাতির জ্ঞানের পরিচয়টা কেমন, তাদের সভ্যতার বিকাশ হয়েছে কেমন, সবকিছু সম্পর্কে একটি ধারণা লাভ করা যায়। সম্প্রসারিত ভাব একটি জাতি বা দেশের সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, বিনোদন, সভ্যতা, সংস্কৃতির পরিচয়কে
ধারণ করে সেই জাতির সযত্নে তৈরি লাইব্রেরি। তো একটি জাতি একটি লাইব্রেরি তৈরি করলে সেই লাইব্রেরির মধ্যে দিয়েই সে জাতি বা দেশের সাহিত্য বলো, জ্ঞান বিজ্ঞান বলো, খেলাধুলা, বিনোদন, সভ্যতা, সংস্কৃতি সবকিছুর পরিচয় পাওয়া যায় সেই লাইব্রেরিটির মাধ্যমে। তো কখনো কখনো মানুষের মুখ যেমন ব্যক্তির অন্তর্গত রূপ বা পরিস্থিতিকে নির্দেশ করে, তেমনি লাইব্রেরি জাতির উন্নতি ও অগ্রগতিকে চিহ্নিত করে। তোমরা এই লাইনটা কি তোমরা বুঝতে পেরেছো? এখানে কি বলেছে? তো কথা বলো। জি মিস। কি বলেছে বলো তো দেখি। যে কখনো কখনো মানুষের মুখ যেমন ব্যক্তির অন্তর্গত রূপ বা পরিস্থিতিকে নির্দেশ করে, ঠিক তেমনি ভাবে লাইব্রেরি জাতির উন্নতি ও অগ্রগতিকে চিহ্নিত করে। অর্থাৎ একজন মানুষের মুখ দেখে যেমন তার মনটা কেমন সেই সম্পর্কে একটি ধারণা লাভ করা যায়, ঠিক তেমনি ভাবে একটা জাতি যখন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করে তখন সেই লাইব্রেরিটি দেখে, হ্যাঁ, বা লাইব্রেরি সম্পর্কে ধারণা লাভ করে বোঝা যায় যে সেই জাতিটা কতটা উন্নতি বা অগ্রগতি লাভ করেছে। লাইব্রেরি জাতির অতীত ও বর্তমানকে এক সুতোয় বেঁধে রাখে এবং ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। অর্থাৎ একটি লাইব্রেরির মধ্যে যেমন অতীত অর্থাৎ ইতিহাস সম্পর্কিত বই থাকে, আবার বর্তমান সম্পর্কিত বই থাকে। সেই জন্য বলেছে যে অতীত এবং বর্তমানকে এক সুতোয় বেঁধে রাখে, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতেরও আবার একটি দিক নির্দেশনা দেয়। তো জ্ঞানান্বেষী ও সত্যান্বেষী মানুষ লাইব্রেরিতে এসে নিজেকে সমৃদ্ধ করে এবং জাতির সভ্যতার ক্রমোন্নতিতে ভূমিকা রাখে। অর্থাৎ যারা জ্ঞানের সন্ধান করে এবং সত্যের অনুসন্ধান করে এমন মানুষ কি করবে? লাইব্রেরিতে আসবে এবং এসে নিজের বা তার জাতিকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে বা সমৃদ্ধি করে তুলতে পারে সেই ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। তো একটি লাইব্রেরিতে সংরক্ষিত সাহিত্য গ্রন্থ থেকে সংশ্লিষ্ট জাতির সাহিত্য রুচি উপলব্ধি করা যায়। বিজ্ঞান গ্রন্থ দেখে জাতির বিজ্ঞান চিন্তা ও ভবিষ্যৎ কল্পনা অনুভব করা যায়। অর্থাৎ আমি কি বলেছি? যে আমি বলেছি একটি লাইব্রেরিতে যেমন সাহিত্য বিষয়ক বই থাকে, বিজ্ঞান বিষয়ক বই থাকতে পারে, ইতিহাস সংক্রান্ত বই থাকতে পারে। তো সেই জন্য বলেছে যে একটি লাইব্রেরিতে যে সাহিত্য সংক্রান্ত বইগুলো থাকে সেটা দেখে সে জাতির সাহিত্য সম্পর্কে তাদের রুচিটা কেমন ছিল সেটা উপলব্ধি করা যায়। আবার অপরদিকে বিজ্ঞান গ্রন্থগুলো দেখেও তাদের বিজ্ঞান সম্পর্কিত চিন্তা ভাবনা কেমন ছিল বা তাদের পরিকল্পনাটা কি সেটাও অনুভব করা যায়। তাই গ্রন্থাগার হচ্ছে কালের সাক্ষী। হ্যাঁ, একটা কালের সাক্ষী হয়ে থাকে এই গ্রন্থাগার। তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত যে কোনো প্রয়োজনে লাইব্রেরি পরম বন্ধু এবং অনন্ত উৎস। তাহলে আমরা কি বলবো? যে এই লাইব্রেরিকে জ্ঞান বিজ্ঞান অর্জন করার ক্ষেত্রে লাইব্রেরি কে বলা যায় যে সে হচ্ছে একজন পরম বন্ধু এবং অনন্ত উৎস। অর্থাৎ তুমি যা জানতে চাও তার উৎসটাই হচ্ছে লাইব্রেরি। তো পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার হয়েছে সেগুলোর প্রতিটির পেছনে রয়েছে লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই অনেক বড় বড় যুদ্ধের পরে দেখা গেছে বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরিকে ধ্বংস করে দিয়েছে, কারণ লাইব্রেরির মধ্যে ইতিহাস রক্ষিত থাকে বা ইতিহাস সংক্রান্ত বই থাকে। সেই জন্য বলেছে যে অনেক সময় দেখা যায় যে বড় বড় যুদ্ধের পর তখন কি করে বিজয়ী শক্তি পরাজিত জাতির লাইব্রেরিকে ধ্বংস করে দেয়। একটি বৃহৎ লাইব্রেরি জাতির সব ধরনের তথ্যই শুধু সংরক্ষণ করে না, দেশের সঠিক উন্নতিতেও প্রভাবকের ভূমিকা পালন করে। তো লাইব্রেরি মানুষের আনন্দের খোরাক যোগায় এবং মানুষের মনকে প্রশান্ত করে। পুস্তক পাঠ মানুষের একটি সৃষ্টিশীল শখ। কি বলা হয়েছে? যে পুস্তক পাঠ হচ্ছে মানুষের একটি সৃষ্টিশীল শখ, আর এই শখ পূরণের জন্য লাইব্রেরি প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। তো অবশেষে আমরা বলবো যে যে জাতি যত উন্নত সে দেশে লাইব্রেরি তত সমৃদ্ধ। আচ্ছা, এরপর আমাদের সিলেবাসের বার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত বা অন্তর্গত 5 নং ভাব সম্প্রসারণটি রয়েছে। এটাও তোমাদের পাঠ্য বইয়ের 118 পৃষ্ঠায় দেখো।
ভাব সম্প্রসারণটি হচ্ছে কি, পুষ্প আপনার জন্য ফোটে না। তো পুষ্প অবশ্যই আমরা বুঝি যে পুষ্প হচ্ছে ফুল, সে কখনোই নিজের জন্য ফোটে না। কি করে, সে অপরকে তার সৌন্দর্য বিলিয়ে দেওয়ার জন্যই তার সে বিকশিত হয়ে থাকে। তো মূল ভাব কি বলেছে, যে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই মনুষ্য জীবনের সার্থকতা। অর্থাৎ ফুল যেমন তার সৌন্দর্যটা অপরের জন্য বিলিয়ে দিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে মানুষও কি করবে, যে নিজের জীবনকে উৎসর্গ করার মাধ্যমেই মনুষ্য জীবনের সার্থকতা রয়েছে। এই কথাটাই এই ভাব সম্প্রসারণের মধ্যে বোঝানো হয়েছে। তো সম্প্রসারিত ভাব দেখো কি বলেছে, যে ফুল এই জগতের একটি অনিন্দ্য সুন্দর সৃষ্টি, তার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়, ফুলের গন্ধে মানুষের মন ভরে ওঠে। ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, আবার ফুল থেকে তৈরি হয় ফল। সেই ফল মানুষ পশু পাখি খেয়ে ক্ষুধা নিবৃত করে এবং দেহ ও মনের বিকাশের জন্য খাদ্য উপাদান গ্রহণ করে। ফুল ফল থেকে তৈরি হয় জীবন রক্ষাকারী অনেক ঔষধ। এখানে দেখো ফুলের অবদানটাই উল্লেখ করা হয়েছে মূলত এই ভাব সম্প্রসারণটার মধ্যে, যে ফুলের প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হয় বিভিন্ন ধরনের সৌরভ, তাই না? যেমন আমরা যে পারফিউম গুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু এই ফুলকে প্রক্রিয়াজাত করেই এই পারফিউম গুলো তৈরি করা হয়। আর সেই জন্য বলেছে ফুলের প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি হয় বিভিন্ন ধরনের সৌরভ। ফুল প্রিয়জনের জন্য সর্বোৎকৃষ্ট উপহার। আমরা প্রিয়জনকে ফুল উপহার দেই এবং এটাকে বলা হচ্ছে একটা সর্বোৎকৃষ্ট উপহার। যে কোনো আনন্দ উৎসবকে আরো সুন্দর, আরো আকর্ষণীয় করতে ফুলের কোনো বিকল্প নেই। কারণ তুমি ঘরটা গুছানোর পর তোমার ঘরে এক কর্নারে একটু ফুল রেখে দিলে, তখন দেখবে কি ঘরের সৌন্দর্যটাই বৃদ্ধি পেয়ে গেল। তো সেই জন্য বলেছে যে আরো আকর্ষণীয় করতে যে ফুলের কোনো বিকল্প নেই। অন্যের মধ্যে আনন্দ সঞ্চার ও উপকারের মধ্যেই ফুলের পরিতুষ্টি, অর্থাৎ অন্যকে আনন্দ দান করার মধ্যেই ফুল সন্তুষ্টি লাভ করে থাকে। রূপ ঘ্রাণ লাবণ্য সবই অপরের জন্য বিলিয়ে দিয়ে ফুল ধন্য হয়। সমাজেও আমাদের এমন কিছু মানুষ আছেন যারা অন্যের কল্যাণে নিজের সমস্ত অর্জন উৎসর্গ করেন। তো বিজ্ঞানীদের নব নব আবিষ্কার মানব সভ্যতাকে সমৃদ্ধ করে। তো মানব সমাজে মানব সেবা করে নিজের জীবন তুচ্ছ করে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যায়। পরার্থপরতা একটি মহৎ গুণ, অর্থাৎ অন্যের জন্য কিছু করা, এটাকে একটি মহৎ গুণ বলে। পরের উপকারে নিজেকে বিসর্জন দিলে এক অতীন্দ্রিয় আনন্দ অনুভব করা যায় এবং এটা আমরা ফুলের কাছ থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে পারি। নিজের দুঃখ বেদনাও ভুলে থাকা যায়। স্বার্থ চিন্তা মানুষকে সুখ দিতে পারে না, আত্মকেন্দ্রিকতা মানুষকে বিব্রত করে তোলে, তাই না? যে আমরা যদি আত্মকেন্দ্রিক হয়ে জীবন অতিবাহিত করি বা নিজের স্বার্থ চিন্তা নিয়ে সবসময় ব্যস্ত থাকি, এগুলো কিন্তু একজন মানুষকে কখনো সুখ দিতে পারে না। তো অবশ্যই আমরা ফুলের কাছ থেকে আত্ম উৎসর্গ করা বা নিজেকে বিলিয়ে দেওয়ার শিক্ষাটা গ্রহণ করতে পারি। তো দেখো আমরা গেলে আবার জয়েন করবো। না বাবা, আমাদের ক্লাস প্রায় শেষ, হ্যাঁ আমার পড়াও শেষ হয়ে গেল, আর দরকার নেই। আচ্ছা, পুষ্পকে আদর্শ হিসেবে বিবেচনা করা মানব কল্যাণে ব্রত গ্রহণ করলে অনিবর্জনীয় তৃপ্তি অনুভব করা যায়। অর্থাৎ আমরা নিজের জীবনকে মানব কল্যাণে বিলিয়ে দিতে চাইলে ফুলের কাছ থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি। ঠিক আছে মেয়েরা, তোমরা ভাব সম্প্রসারণ কি বুঝতে পেরেছ? জি মিস। আচ্ছা, তাহলে বাড়ির কাজটা তুলে নাও সবাই। দেখো এখানে ভাব সম্প্রসারণও পড়া আছে, আর পদক্রম থেকে যে প্রশ্নটা গত ক্লাসে দিয়েছিলাম সেটা তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজ ভাব সম্প্রসারণ 5 ও 4 ও 5 নং, অর্থাৎ আজকে যে দুটি ভাব সম্প্রসারণ আমরা পড়েছি 4 ও 5 নং, এই দুটি বাড়ির কাজ থাকবে। আর সেই সঙ্গে বাক্যের পদক্রম থেকেও একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নের উত্তরটা অবশ্যই সবাই লিখবে। পদক্রম কাকে বলে? বাক্যের পদক্রম বসানোর দুটি নিয়ম উল্লেখ করো। অনেকগুলো 8টা নিয়ম আমরা পড়েছি, আমি 2টা নিয়ম উল্লেখ করতে বলেছি। নিয়মগুলো শিখে ফেললো সবাই, আমি আগামী ক্লাসে পড়া দেবো। ঠিক আছে? ওকে মিস। পদক্রমের নিয়মগুলো 8টা নিয়ম আছে, 8টা নিয়ম সবাই সুন্দর করে শিখবে, আর কাকে বলে সেটাও শিখবে। আর লিখতে বলেছি শুধু 2টা নিয়ম। আর ভাব সম্প্রসারণটা তো অবশ্যই শিখতে হবে। ঠিক আছে? তো আমি আশা করব আজকে কিন্তু তোমরা বাড়ির কাজও